ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আলোচনার বিষয় সিএ। গতকাল কেন্দ্রীয় সরকার 11ই মার্চ 2024 সারা ভারতবর্ষে সিএ লাগু করেছে। সিএর রুলস নোটিফিকেশান বের হয়ে গেছে। সবাই চিন্তিত, পথে ঘাটে সবাই কি হবে কি হবে। साला ये दुख का खत्म नहीं होता बे। সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। 1955 সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল তাকে অ্যামেন্ডমেন্ট করা হয় 2019। 2019-এ এই অ্যামেন্ডমেন্ট করার পরে আসামে এনআরসি চালু হয়, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এবং তার ফল আসামে বিজেপি সরকার ক্ষমতায় এলো। প্রথমে খুব হইচই হয়েছিল, তারপরে মুশিক প্রসব, কিছুই আর হয়নি। এবার পশ্চিমবঙ্গ বিজেপির পাখির চোখ। অতএব ইলেকশনের একটু আগেই এটা চালু করা হলো সারা দেশে, কিন্তু মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির জয় সুনিশ্চিত করা। এখন সিএ সম্বন্ধে রেগুলেশন বেরিয়ে গেছে। 2019 সালে যে আইন অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার রুলস রেগুলেশন তৈরি হতে লাগলো 5 বছর। আমি আপনাদের সুজয়, আমার চ্যানেলের নাম সুজয় দে। আমি মূলত ফিনান্সিয়াল অ্যাফেয়ার্সের উপর ভিডিও তৈরি করি, সাথে সমসাময়িক বড় খবর বা বিষয়ের উপরও ভিডিও করি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগছে, তারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন কেমন লাগলো, কেমন ভিডিও চাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা হিট করুন, নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিওগুলোর খবর আপনি সময় মতো পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক সিএ। সিএতে শুধু একটা কথা বলা হয়েছে যে 3টে মুসলিম কান্ট্রি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে যারা মাইনরিটি, কারা মাইনরিটি, 6 রকম মাইনরিটির কথা বলা হয়েছে: হিন্দু, বুদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, শিখ। এই 6 মাইনরিটি, নন মুসলিম মাইনরিটি, এই মুসলিম কান্ট্রিগুলোতে যারা ধর্মীয় অত্যাচারে সেই দেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন তাদের সিটিজেনশিপ দেওয়া হবে। খুব সহজ পদ্ধতিতে বলা হয়েছে সিটিজেনশিপ দেওয়া হবে। हाय हाय इतना सुकून। এখন প্রশ্ন, যে কারা অ্যাপ্লাই করবে, এই জায়গাটা একটা অস্পষ্টতা আছে। বলা হচ্ছে কাট অফ ডেট 31শে ডিসেম্বর 2014-র ভিতর যারা ভারতবর্ষে ঢুকেছেন এই 3টে দেশ থেকে, অমুসলিম এই 6 সম্প্রদায়ের মানুষ যারা ভারতে ঢুকেছেন তাদের জন্যে এই সিএ লাগু করা হলো।
একটা মোবাইল অ্যাপ বা ডিজিটাল অ্যাপ তৈরি হবে। সেই অ্যাপে আপনাকে নাম রেজিস্টার করতে হবে, কিছু ইনফরমেশান দিতে হবে, ব্যাস আপনার ডিজিটাল সিটিজেনশিপ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। এ পর্যন্ত খুব সহজ। সমস্যাটা এখানে বলছে কাট অফ ডেট 31শে ডিসেম্বর 2014। তাহলে তার আগে, তাহলে দেশ ভাগ হওয়ার পর থেকে, দেশ স্বাধীনের পরে, দেশ ভাগ হওয়ার পরে যত লোক এসেছে সবাইকে কি তাহলে অ্যাপ্লাই করতে হবে? পরিষ্কার না। আচ্ছা, যারা ও দেশ থেকে আসেনি, এই দেশে আছে, যাদের আমরা ঠাট্টা করে ঘটি বলি, এই দেশের যারা উদ্বাস্তু নয় একেবারেই, যারা ভারতভুক্ত অংশের ভিতর ছিলেন, তাদের কি হবে? তাদের তো কোনো কারোরই তো আমাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই। আলাদা করে আমাদের যেমন আধার, প্যান, ভোটার কার্ড আছে, আমাদের কারোরই মোটামুটি 99.9% লোকের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই। তাহলে আপনি কেমন করে বুঝবেন যে ওই লোকটা যে চিরকাল বর্ধমানে বা হাওড়া বা কলকাতায় বসবাস করছে বাপ ঠাকুরদা 14 পুরুষ ধরে, তারা যে ওদেশ থেকে আসেনি, তা পিঠে তো এরকম কোনো ছাপ নেই, বাঙাল ঘটি ছাপ মারা নেই পিঠে। তাহলে তারা সিটিজেনশিপ কেমন করে পাবে? তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, নাহলে তো তারা ওই ছাপানো কাগজ পাবে না, সিটিজেনশিপ সার্টিফিকেট পাবে না তো তারা। এই জায়গাটা খুব অস্পষ্ট। এখন প্রশ্ন, আমি তো, আমার বাবারা 1947 সালে এসেছিলেন, আমি ধরুন তারপরে জন্মেছি এ দেশে, তা আমার তো পিঠে কোনো ছাপও নেই, তা আমি কি করব? আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? আমার তো সিটিজেনশিপ সার্টিফিকেট নেই। তারপরে 10 বছর 20 বছর বাদে যদি বলে তুমি এই দেশের সিটিজেন না, আমার আধার ভোটার বলছে এগুলো কোনোটাই ভ্যালিড ডকুমেন্ট নয় টু জাস্টিফাই সিটিজেনশিপ, বিভিন্ন কোর্টের অর্ডার আছে, তাহলে আমি কি করব? তাহলে আমাকেও করতে হবে, তাহলে সকলকে করতে হবে। আর আমার এক বন্ধু স্বপন চক্রবর্তী, সে চিরকাল এই দেশেই থাকে, তার বাপ ঠাকুরদা 14 পুরুষ এই দেশে, কিন্তু তার পিঠে কোনো ঘটি ছাপ মারা নেই। তা সে যে বাংলাদেশ থেকে আসেনি, তার তো কোনো প্রমাণ নেই। তাহলে তাকে কি করতে হবে? কিছু ক্লিয়ার নেই, পরিষ্কার করে কিছু বলা নেই। শুধু বলা আছে যে সমস্ত মাইগ্রেন্ট ওই 3টে দেশ থেকে 31শে ডিসেম্বর 2014 ভিতরে এসেছে, তারা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে। তাহলে সবাইকে, সেই 1947 সাল থেকে যারাই এসেছে এবং তাদের সন্তান সন্ততি নাতি পুতি সবাইকে আবেদন করতে হবে। অতএব এটা একটা অবাস্তব। আচ্ছা, জানতে ইচ্ছে করে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কি সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, না তাদেরও এই পোর্টালে যে নাম নথিভুক্ত করতে হবে? এটা হচ্ছে সুকুমার রায়ের ছড়া খুড়োর কল কবিতা বা ছড়াটা পড়েছেন নিশ্চয়ই। সেই লোকটার মাথার সাথে একটা লাঠিতে বেঁধে সামনের দিকে অনেক সুস্বাদু খাবার ঝুরিয়ে দেওয়া হয়েছে, আর লোকটা ওই খাবার দুলছে, আর ওই খাবার ধরার জন্যে সে শুধু এগিয়ে যাচ্ছে। সে যত হাঁটছে তার মাথায় বাঁধা খাবারের থলে এগিয়ে চলেছে, সে আরও এগোচ্ছে,
ওটাও এগিয়ে যাচ্ছে। আসলে এটা হচ্ছে খুঁড়োর কল। অর্থাৎ এখানে বাঙালি যে সমস্ত উদ্বাস্তু রিফিউজি বিভিন্ন সময় এসেছেন, তাদের একটা মনের শান্তি দেবার জন্যে সিএর এই খেলাটা গতকাল হয়েছে। যেহেতু ইলেকশন আর 10 দিন 15 দিন বাদেই ঘোষণা হবে এবং ভোট হবে আগামী মাসে কি তার পরের মাসে, অতএব এই খুঁড়োর কল দিয়ে ভোটটা তুলে নেবে। আর উন্মাদের মতো মমতা ব্যানার্জি চিৎকার করছেন, কাউকে যেতে দেব না, কাউকে করব না, এনআরসি হবে। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दीदी दीदी এনআরসির সাথে এটার কোনো সম্পর্ক নেই। এনআরসি একমাত্র আসামে হয়েছিল, তাছাড়া আর কোথাও এনআরসি হয়নি। তার একটা পার্সপেক্টিভ ছিল, রাজীব গান্ধীর সাথে একটা চুক্তি হয়েছিল, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তার প্রেক্ষাপটে এনআরসি হয়েছিল। যাই হোক, এটা এনআরসি না, এটা সিএ। এখানে আসল উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে যেমন সংখ্যা মুসলিমরা এসেছে, ভারতবর্ষে ঢুকেছে প্রচুর মুসলমান, বাংলাদেশ থেকে প্রচুর মুসলিম বিভিন্ন বর্ডার থেকে ভারতে ঢুকে পড়েছে। এই সংখ্যালঘু মুসলিমদের জালে ছাকার জন্যেই এটা করা হয়েছে, আর কিচ্ছু না। अरे कहना क्या चाहते हो जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? কাউকে তাড়াহুড়ো করে পোর্টালের দিকে দৌড়াতে হবে না, কোনো এভিডেভিট করতে হবে না। যারা পুরনো অন্তত 10 বছর 20 বছর ধরে এদেশে আছেন, কাউকে কিচ্ছু করতে হবে না, যেমন আছেন তেমন থাকুন, আমি বলছি। আর সিটিজেনশিপ সম্বন্ধে আমাদের আইন কি বলছে? হু আর এক্সিস্টিং সিটিজেন, every person who was at the commencement of the Constitution, that is 26th January 1950, domiciled in the territory of India, and A, who was born in India, or B, either of whose parents was born in India, or 3, who has been ordinarily resident in India for not less than 5 years, he become a citizen of India. বিষয়টা পরিষ্কার হলো। অতএব সকলকে অ্যাপ্লাই করতে হবে, সবাই ঝাঁপাবে, এর কোনো কারণ নেই। এটা বলছে নট এক্সক্লুশন। এনআরসিকে বলা হয়েছিল এক্সক্লুশন, কে কে সিটিজেন না সেটা দেখা হবে। আর সিএকে বলা হচ্ছে ইনক্লুশন, অর্থাৎ ওই যে 6 ধর্মীয় সম্প্রদায়ের যে অল্প সংখ্যক মাইগ্রেন্ট ভারতে এসেছেন, যাদের কোনো কিছু নেই, তারা এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে সিটিজেনশিপের একটা সার্টিফিকেট নিয়ে নেবেন। তাদের জন্যে, সকলের জন্যে না। তবে এটাও বোম্বে কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এর আগেও বলেছে যে আধার, প্যান, ভোটার কার্ড এগুলো কোনোটাই ফুল প্রুফ ডকুমেন্ট না ফর ক্লেমিং সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। অর্থাৎ এটাও ঘটনা যে এগুলো কিন্তু সিটিজেনশিপের প্রমাণপত্র নয়, এটা শুধুমাত্রই ভোটের খেলা। বিজেপি যেমন ভোট পাওয়ার জন্যে
এই খেলাটা শুরু করেছে, আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এটাকে নানাভাবে বিভ্রান্ত করে মানুষকে আরও ভয় দেখাচ্ছে। তুমি অ্যাপ্লাই করলে তোমাকে তাড়িয়ে দেবে, তোমাকে ডিভোটার করে দেবে, তোমাকে সিটিজেনশিপ কেড়ে নেবে। এসব প্রচারের জন্যে, ভোটের জন্যে। আসলে আমাদের কিছু নমশূদ্র এলাকা আছে, মতুয়া গোষ্ঠী কিছু আছে, এই মানুষগুলোকে ভোটের জালে ধরার জন্যে বিজেপি ঠিক এতদিন 2019 থেকে কি সময় পায়নি এটা করার? কখনো বলেছে কোভিডের জন্যে করতে পারছি না, কোভিড হয়ে গেছে 2 বছর আগের গল্প, তারপরে কি হলো? করেনি কেন? আসলে গরম গরম করলে ভোটটা গরম গরম পাওয়া যাবে। এটা যদি অনেক আগে করে ফেলতো কিছুই হতো না, লোকে খোল নলছে এটা বুঝে ফেলতো যে এটা পুরো ধাপ্পা একটা, এতে কিছুই নেই, কোনো পদার্থ নেই এর ভিতরে, তাহলে আর 24-এ এসে ভোটটা পাওয়া যেত না। ঠিক ভোটের আগে ছাড়া হয়েছে বাজারে, মূর্খ লোক, অশিক্ষিত মানুষ ঢোল পেটাচ্ছে আর লাফাচ্ছে। আরে কি, আরে যে তো বলছে আমাদের আর রিফিউজি তকমা থাকবে না। আরে তুই তো সিটিজেনশিপ এমনি, তুই তো এমনি ভারতের সিটিজেন, আর তকমা ও সারা জীবন গেলেও যাবে না। তুই বাংলাদেশ থেকে এসেছিস, পূর্ববঙ্গ থেকে এসেছিস, সারা জীবন লোকে তোকে বলবে বাঙাল, সবাই তোকে বলবে রিফিউজি। এ আবার নতুন কথা কি আছে? আমার যা আইডেন্টিটি, লোকে তো সেই পরিচয় আমাকে ডাকবে। আমাদের আর কেউ রিফিউজি বলতে পারবে না। কেন বলতে পারবে না? এই যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক, তাকেও বলা হয় ভারতীয় বংশোদ্ভূত, অর্থাৎ তার অতীতটা কেউ ভুলে যায়নি। ভোট চলে যেতে দিন, 2 মাস ওয়েট করুন, কাউর এখন কিচ্ছু করতে হবে না। এটা যদি হয় তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতেই থাকবে, কোনো হুড়োহুড়ি তাড়াহুড়ো কিচ্ছু করবেন না, লেট ইট সি কী হয়। আমার মনে হয় না এই প্রসেস বেশি দিন চলবে, কিচ্ছু হবে। কিছু মুসলিমকে আইডেন্টিফাই করা হবে, করে তাদের 10,000, 20,000, 50,000 মুসলিমকে হয়তো একটু কষ্টের ভিতর যেতে হবে। এটা সম্পূর্ণভাবে একটা শ্রেণীর, ধর্মীয় শ্রেণীর মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা, তাদের একটু আলাদা করার চেষ্টা করা হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জনতা মাফ নেই করেগি। তবে এটাও ঠিক, রোহিঙ্গাদের মতো লোকরা ভারতে কেন আশ্রয় নেবে? ভারত কি ঠিকা নিয়েছে সবাইকে আশ্রয় দেওয়ার? এটা কি অতিথিশালা না ধর্মশালা? পৃথিবীতে প্রায় 55টা থেকে 57টা মুসলিম কান্ট্রি আছে, কই তারা রোহিঙ্গাদের ডেকে নিয়ে যাক না তাদের দেশে? তা তো করছে না, বরং মুসলিম কান্ট্রির থেকে নানাভাবে অত্যাচারিত হয়ে ইরান, ইরাক, সিরিয়া থেকে মানুষ ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাচ্ছে। কেন যাচ্ছে? অন্য মুসলিম দেশগুলো তাদের ডেকে নিতে পারছে না। ও, যার যার বেলায় ঠিক আছে, ওখানে সব ঠিক আছে, তখন আর আল্লাহু আকবর ডাক দিচ্ছে না। রোহিঙ্গাদের ডেকে নিয়ে যাক না, ইরাক, ইরান, সৌদি আরব, তেলের পয়সা, এত টাকা, তুরস্ক ডেকে নিয়ে যাক। কেন এখানে ফেলে রেখেছে? বাংলাদেশ, ভারতবর্ষে হাজার হাজার রোহিঙ্গা যারা মায়ানমার থেকে অত্যাচারিত হয়ে এখানে এসেছে,
কিন্তু প্রশ্ন, তারা অত্যাচারিত হয়ে, ধর্মীয় কারণে তারা বিতাড়িত হয়ে এসেছে, হাজার হাজার রোহিঙ্গা মারাও গেছে মায়ানমারে, সব খুব দুঃখজনক ঘটনা। কিন্তু সেটা ভারতে তারা কেন আশ্রয় নেবে? ভারত কি অতিথিশালা? ভারত কি ধর্মশালা? ভারত কি ঠেক নিয়েছে পৃথিবীর যেখানে অত্যাচারিত হবে সে ভারতে এসে আশ্রয় নেবে? যাক না তারা মুসলিম কান্ট্রিতে, মহান আল্লাহর দেশে যাক না, সৌদি আরব যাক না, সেটা কেউ যাচ্ছে না। অতএব এই রোহিঙ্গা এবং বাংলাদেশের কিছু মুসলিম যারা অনুপ্রবেশ করে ভারত ঢুকেছে, তাদের আইডেন্টিফাই করা হবে, করে তাদের হয়তো কিছু কষ্টের ভিতর দিয়ে যেতে হতে পারে। কিন্তু যারা সেই যেটা বললাম, যারা 1947 সাল থেকে, দেশ স্বাধীন হওয়ার সময় থেকে, বিশেষত 26শে জানুয়ারি 1950 সময় থেকে ভারতে আছেন, তাদের পিতামাতা ভারতে জন্মেছেন, ছিলেন, তাদের চিন্তা করার কোনো, সেই মুসলিমদের চিন্তা করার কোনো কারণ নেই। আমার যেসব বন্ধুদের সাথে চাকরি করেছি, মুসলিম বন্ধুদের, তাদের বলছি আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা ভারতে সম্পূর্ণ নিরাপদ। এই উস্কানিতে মাথা গলাবেন না, মাথা গরম করবেন না, শান্তভাবে থাকুন, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ, আবার দেখা হবে। এবার আসবো ফিনান্সিয়াল ভিডিও নিয়ে, ম্যাজিক অফ কম্পাউন্ডিং। নেক্সট ভিডিও হবে ম্যাজিক অফ কম্পাউন্ডিং।